আসসালামু আলাইকুম। বিডিভিউজের বিশেষ আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। সারা দুনিয়ায় ঘটে যাওয়া নানা খবর নিয়ে আজকের আয়োজনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি উড়োজাহাজ উইং অফ জায়ন বুধবার তাকে ছাড়াই ইসরায়েল ত্যাগ করেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। আঞ্চলিক উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে বেন গুরিয়ন বিমানবন্দর থেকে উড়োজাহাজটি একটি অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। চ্যানেল 12 জানায়, ওই সময় নেতানিয়াহু তেল আবিব জেলা আদালতে চলমান দুর্নীতি মামলার শুনানিতে সাক্ষ্য দিচ্ছিলেন। সম্প্রচার মাধ্যমটি উল্লেখ করে, ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির আবহে এই উড্ডয়ন বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ 2025 সালের 13 জুন তেহরানের সঙ্গে যুদ্ধ শুরুর কয়েক ঘন্টার মধ্যেই একই উড়োজাহাজ দেশ ছাড়ে। তখন ইসরায়েলি গণমাধ্যমে ধারণা দেওয়া হয়েছিল সম্ভাব্য ইরানি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এই আশঙ্কায় উড়োজাহাজটি বিদেশে সরিয়ে নেওয়া হয়। তবে এবার নেতানিয়াহুর কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে বুধবারের এই যাত্রা আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে যুক্ত নাকি অন্য কোনো কারণে তা স্পষ্ট নয়। পরে চ্যানেল 12 এক অজ্ঞাত ইসরায়েলি সামরিক কর্মকর্তার বরাতে জানায়, উড়োজাহাজটির উড্ডয়ন ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ। এ ঘটনার আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের সহায়তার অঙ্গীকার করে বলেন, প্রতিবাদকারীদের অর্থহীন হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছেন। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেন, সহায়তা আসছে। গত মাসের শেষ দিক থেকে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে তীব্র অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইরানি কর্তৃপক্ষ হতাহত ও আটক সংখ্যা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি দাবি করেছে, বিক্ষোভকারীরা ও নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত 2,500 জন নিহত, 1,100 জনের বেশি আহত এবং 18,000-এর বেশি মানুষ আটক হয়েছে। এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি এবং অন্যান্য হিসাবের সঙ্গে পার্থক্য রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে তারা বর্তমানে সর্বোচ্চ প্রতিরক্ষামূলক প্রস্তুত অবস্থায় রয়েছে এবং দেশটির ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আধা সরকারি ফার্স্ট নিউজ এজেন্সিকে দেয়া বক্তব্যে আইআরজিসির মহাকাশ শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি বলেন, যে কোনো আগ্রাসন প্রতিহত করতে বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তার ভাষায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন আগের তুলনায় বেড়েছে এবং গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘটিত 12 দিনের যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা পুরোপুরি মেরামত করা হয়েছে। ফলে বাহিনীর প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ওই যুদ্ধে ইসরায়েলের হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানী নিহত হওয়ার পর তেহরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি ইরানি নাগরিকদের প্রতিবাদ চালিয়ে যেতে উৎসাহ দেন, প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান, সরকারকে খুনি ও নির্যাতনকারী বলে আখ্যাও দেন। এর আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার যদি প্রাণঘাতী শক্তি ব্যবহার করে তবে তিনি বিক্ষোভকারীদের রক্ষা করতে এগিয়ে আসবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেয়, যার পর সামরিক হামলার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ে। জবাবে ইরান সতর্ক করে জানায়, দেশটিতে আক্রমণ হলে তারা অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে। জাতিসংঘ মহাসচিবকে পাঠানো এক চিঠিতে ইরানের জাতিসংঘ দূত আমির সৈয়দ ইরাফানি ট্রাম্পের বক্তব্যকে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ করেন। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়ে তাকে ইরানিদের প্রধান হত্যাকারীদের একজন বলে আখ্যা দেন। পরিস্থিতির অবনতির আশঙ্কায় বহু দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে। ভারত শাসিত কাশ্মীরে শ্রীমাতা বৈষ্ণোদেবী মেডিকেল ইনস্টিটিউট বন্ধ করে দেওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ে শিক্ষা ও সাম্প্রদায়িক রাজনীতির সংঘাতকে নতুন করে সামনে এনেছে। প্রথম এমবিবিএস ব্যাচে ভর্তি হওয়া 50 শিক্ষার্থীর মধ্যে 42 জন মুসলমান হওয়াকে কেন্দ্র করে ডানপন্থী হিন্দু গোষ্ঠীগুলোর বিক্ষোভ শুরু হয়। তাদের দাবি ছিল, হিন্দু ধর্মীয় দান ও আংশিক সরকারি অর্থে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানে মুসলমান শিক্ষার্থীদের পড়ার কোনো অধিকার নেই। এই আন্দোলন ক্রমে তীব্র হয়ে উঠলে 6 জানুয়ারি ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন কলেজটির স্বীকৃতি প্রত্যাহার করে নেয়। যুক্তি হিসেবে দেখানো হয়, শিক্ষক সংকট,
অবকাঠামোগত ঘাটতি ও হাসপাতাল ব্যবস্থার দুর্বলতা। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য ভিন্ন। তারা বলেন, কলেজটিতে পর্যাপ্ত সুবিধা ছিল এবং পড়াশোনার পরিবেশে ধর্মের কোনো ভূমিকা দেখা যায়নি। শিক্ষার্থীরা দাবি করেন, অন্যান্য সরকারি মেডিকেল কলেজের তুলনায় এখানকার ল্যাব, ক্যাডাভার ও সুযোগ সুবিধা ভালো ছিল। রাজনৈতিক বিশ্লেষকরাও প্রশ্ন তুলেছেন, স্বীকৃতি দেওয়ার পর হঠাৎ করে এমন ঘাটতি কিভাবে দেখা দিল। ভারতের মেডিকেল ভর্তির প্রক্রিয়া নিট পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে হয়, যা ধর্মনিরপেক্ষ ও মেধাভিত্তিক। ফলে মুসলমান শিক্ষার্থীরা মেধার ভিত্তিতেই এখানে ভর্তি হয়েছিল। কিন্তু বিক্ষোভকারীরা বিষয়টিকে ধর্মীয় রং দিয়ে কলেজ বন্ধের দাবিতে এগোয়। বিজেপি দাবি করেছে, সিদ্ধান্তটি ধর্মীয় নয়, এনএমসির কারিগরি ত্রুটির কারণেই কলেজ বন্ধ হয়েছে। তবে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনাকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলাধুলা বলে আখ্যা দেন এবং আশ্বাস দেন যে সব 50 শিক্ষার্থীকে অন্য কলেজে অতিরিক্ত আসনে স্থানান্তর করা হবে। আঞ্চলিক নেতারা বলেন, সরকারি অনুদান পাওয়া একটি প্রতিষ্ঠানে কেবল দাতাদের ধর্মের ভিত্তিতে শিক্ষার্থী বাছাইয়ের যুক্তি টেকসই নয়। ছাত্র সংগঠনগুলো সতর্ক করেছে, এ ধরনের বর্ণনা শিক্ষা ব্যবস্থাকে সাম্প্রদায়িক করে তুলছে। শেষ পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা বন্ধ করে বাড়ি ফিরেছে। কাশ্মীরের বারামুল্লার ছাত্রী সানিয়া জানের মতো অনেকেই মনে করছেন, কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অর্জিত তাদের মেধাকে পরিচয়ের কারণে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, মেধাকে ধর্মে রূপান্তর করা হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর পূর্বাঞ্চলে সিভিলিয়ানদের নতুন যুদ্ধে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক দিনে আলেপ্পো শহরে ভয়াবহ সংঘর্ষের পর সেনারা অভিযোগ করেছে যে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এলাকায় নতুনভাবে সেনাশক্তি জড়ো করছে। এটা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পূর্ব আলেপ্পোতে নতুন যুদ্ধে যুক্ত হচ্ছে এসডিএফ। মানবিক কারণে নির্ধারিত একটি নিরাপদ এলাকা বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, যেখানে ডের হাফার এবং মাসকানা এলাকা থেকে বাসিন্দারা চলে যেতে পারবেন। সেনাবাহিনী এই অঞ্চলগুলোকে সামরিক এলাকা ঘোষণা করেছে এবং ইতোমধ্যেই অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। আল জাজিরার জৈন বসরাফি জানিয়েছেন, সৈন্যবাহী যানবাহনের চলাচল শুধু শক্তি প্রদর্শনের অংশ নয়, এটি সরকারের দৃঢ় প্রতিশ্রুতিকে দেখায়। আলেপ্পোতে সংঘর্ষে অন্তত 23 জন নিহত হয়েছেন। মার্চ 2024 সালে এসডিএফকে সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামোর সাথে সংযুক্ত করার চুক্তি হয়েছিল, কিন্তু বিষয়টি অগ্রগতি না হওয়ায় পুনরায় সংঘর্ষের উদ্রেক হয়। গ্রিনল্যান্ডের মানুষরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বীপটি কেনার ইচ্ছে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড কিনতে চাইছেন এবং না কথাটি মানবেন না। আরেকদিকে পশ্চিম গ্রিনল্যান্ডের আইলুলিসাত শহরের জেলেম্যান জোয়েল হ্যানসেন বলেন, তিনি তার ঘরের উপর মার্কিন কর্তৃত্বের আশঙ্কায় ভয় পাচ্ছেন। হ্যানসেনের মতে, ট্রাম্পের কথা স্পষ্ট, একভাবে বা অন্যভাবে গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাবে এবং এর জন্য সামরিক শক্তিও ব্যবহার করা যেতে পারে। যদিও ট্রাম্প প্রশাসন দ্বীপটিকে ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ হিসেবে দেখায় এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে দাবি করে, পর্যবেক্ষকরা মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত গ্রিনল্যান্ডের বৃহৎ খনিজ সম্পদের প্রতি আগ্রহী। হ্যানসেন, যিনি আংশিক ইনুইট এবং আংশিক ড্যানিশ, বিগত 14 বছর ধরে আইসবার্গের মাঝে মাছ ধরে জীবনযাপন করছেন এবং তিনি চান না তার জীবন বদলে যাবে। তিনি বলেন, আমি ভয় পাচ্ছি আমেরিকান হতে। আমি আলাস্কার ইনুইটদের জীবন দেখেছি, তারা কতটা কঠোর জীবনযাপন করে। যদিও গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সম্পর্ক অনেক সময় জটিল, হ্যানসেন মনে করেন ড্যানিশ হওয়াই হয়তো ভালো। গ্রিনল্যান্ডে জিঙ্ক, লোহা, ইউরেনিয়াম ও গ্রাফাইটের প্রচুর খনিজ সম্পদ রয়েছে। এছাড়া এটি বিশ্বের 8ম বৃহত্তম বিরল পদার্থ সমৃদ্ধ অঞ্চল। এই খনিজগুলো আধুনিক প্রযুক্তি যেমন বিদ্যুৎ উৎপাদন যন্ত্র, বৈদ্যুতিক যানবাহন, স্মার্টফোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান তৈরিতে অপরিহার্য। আর সামরিক প্রয়োগের দিক থেকেও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, কারণ চীনের দখলে আছে বিশ্বের 60% বিরল পদার্থ এবং 90% প্রক্রিয়াকরণ। আইলুলিসাতের ইনুইট সম্প্রদায়গুলো এই সম্ভাবনায় আতঙ্কিত। দ্বীপের মানুষরা চাইছেন তারা নিজেরাই খনিজ সম্পদ প্রক্রিয়াকরণ সক্ষমতা গড়ে তুলুক। হ্যানসেন বলেন, আমাদের প্রচুর খনিজ আছে, আমরা চাইলে একটি স্বাধীন দেশ হতে পারি। আমাদের ট্রাম্পের অর্থের দরকার নেই। আইলুলিসাত আইসফিয়ার ভিজিটর সেন্টারের প্রধান কার্ল স্যান্ডগ্রিন বলেন, আমার আশা মার্কো রুবিও কিছুটা মানবিকতা দেখাবেন। তার ভয় মূলত ইনুইটদের জীবনযাত্রার জন্য, কারণ তারা হাজার বছরের ইতিহাসের অধিকারী এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ শুধুমাত্র সম্পদের লোভে ভোগানো যাবে না।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।